নমস্কার। স্বাস্থ্য সোপানের পডকাস্ট সিরিজ স্বাস্থ্য বার্তার আজ এক নতুন এপিসোড। আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন শিক্ষক প্রণব শ্যাম চৌধুরী মহাশয়। একাধারে তিনি শিক্ষক এবং সেই সাথে একজন মেমোরি মাইন্ড পাওয়ার কনসেন্ট্রেশন কোচ। নমস্কার, আপনাকে আমাদের স্বাস্থ্য সোপানে স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে। স্বাস্থ্য সোপানের সকল দর্শকদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আজকে এখানে এই অনুষ্ঠানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আচ্ছা স্যার, প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে আপনার শিক্ষকতার জার্নিটা কবে থেকে শুরু হয়েছে? আমার শিক্ষকতা শুরু হয় সেই 18 বছর বয়স থেকে, যখন আমি গৃহশিক্ষক হিসেবে প্রথম ছাত্রছাত্রীদের সংস্পর্শে আসার আমি বলবো সৌভাগ্য অর্জন করি। তো তাদেরকে যখন এই বিভিন্ন সময় পড়াতাম বিভিন্ন বিষয়, তখন তাদের পড়াশুনো দেখার মধ্যে দিয়ে আমার মধ্যে কিছু প্রশ্ন আসে যে কিভাবে এদের অ্যাটেনশন স্প্যানটাকে আরো বাড়ানো যায়, কিভাবে তাদের বৌদ্ধিক বিকাশ করা সম্ভব। কারণ একাধারে আমি যেরকম সেই সময় শিক্ষক ছিলাম তাদের কাছে, গৃহশিক্ষক, আমি একজন ছাত্রও ছিলাম তার সাথে। কারণ আমারও সেই সময় প্রিপারেশন চলছিল যে আমার জীবনের যে লক্ষ্য আগামীতে 18 বছরের পরবর্তীতে, মানে আজকে যে জায়গাটায় এসে পৌঁছেছি সেই জায়গায় আসার যে লক্ষ্য। তো আমি সবসময় চিন্তা করতাম এই বিষয়টা, এবং তাদের মধ্যে থেকে বাচ্চাদের মধ্যে এই কিভাবে ক্রিয়েটিভিটিটাকে বাড়ানো যায়, কিভাবে তাদেরকে পড়াশোনার প্রতি আরো ইন্টারেস্ট নিয়ে আসা যায়। অর্থাৎ আমার এই শিক্ষকতার টেনিওর বলতে গেলে আমি হয়তো এখন একটা 2 বছর হলো সরকারি সংগঠনের সংস্থার সাথে যুক্ত হয়েছি, সরকারি স্কুলের সাথে যুক্ত হয়েছি, কিন্তু এই জার্নিটা আমার ঠিক সেই এই 18 বছর বয়স থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত সেটা চলছে। বাহ, খুব সুন্দর। অর্থাৎ সেই আপনার 18 বছর বয়স থেকে গৃহশিক্ষকতার মধ্য দিয়ে আপনার শিক্ষকতার জার্নিটা শুরু হয়, এবং সেই সাথে সাথে আমি আপনার আলোচনার মধ্য দিয়ে বুঝতে পারলাম যে আপনি বাচ্চাদের ফোকাস পাওয়ার, মেমোরি পাওয়ার অর্থাৎ কনসেন্ট্রেশন পাওয়ারটাকে কিভাবে বাড়ানো যায়, বৌদ্ধিক বিকাশটা কিভাবে হবে। তা সেই ক্ষেত্রে আমাদের প্রথাগত শিক্ষা ব্যবস্থায় একটা ঘাটতি আছে। তো তার বাইরে আপনি এই প্রয়াসটা চালিয়েছেন এবং এই ব্যাপারেও আপনি এখন একজন কোচ হিসাবে নিজেকে প্রতিপন্ন করেছেন এবং প্রশিক্ষণ দিচ্ছেন। তো আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন যে একজন মেমোরি মাইন্ড পাওয়ার কনসেন্ট্রেশন কোচ, এই বিষয়টা, কনসেপ্টটা অনেকটাই আমাদের সমাজের কাছে এখনো কিন্তু ক্লিয়ার না, এবং এটা পরিচিত কোনো একটা বিষয় না। প্রথাগত শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা আছি, ওটাই বুঝি। আর এই বিষয়টাকে আপনার মধ্যে যে এলো, এই ভাবনাটা, এই অনুভূতিটা, এটা, এই অনুপ্রেরণাটা আপনি কোথা থেকে পেলেন? আপনি যে প্রশ্নটা করলেন যে প্রথাগত শিক্ষার পাশাপাশি কিভাবে আমার এই মাইন্ড পাওয়ার, মেমোরি কনসেন্ট্রেশনের বিষয়ে আগ্রহ জন্মায়, তো আমার কাছে এটা আমার জীবনের সবচেয়ে আশীর্বাদ ঘন একটা মুহূর্ত এবং সবচেয়ে কৃতজ্ঞতার জীবনের অধ্যায় আমি মনে করি। আজকের দিনে দাঁড়িয়ে এই যাত্রাটা শুরু হয়েছিল 2013 সালে। আমার শ্রদ্ধেয় মেন্টর মতীন্দ্র চন্দ্র দেবনাথ, মাইন্ড সায়েন্টিস্ট হিসেবে আমরা তাকে সবাই চিনি, তিনি প্রথম এই বিষয়টা তার ওয়ার্কশপের মাধ্যমে আমি সেখানে যাই এবং জানতে পারি। এবং আমার এটা খুব মনে হয়েছে, যেহেতু ওই ছাত্রদের গৃহশিক্ষকতার মাধ্যমে আমি যে অভাবটা ভেতর থেকে ফিল করতে পারছিলাম, সেখান থেকে যে একটা ওয়ে আউট, একটা রাস্তা খুঁজছিলাম যে কি কি পদ্ধতি হতে পারে, কিভাবে এটা হতে পারে, সেই ক্ষেত্রে আমাদের এই ল অফ অ্যাট্রাকশনও, যে আমার মনে হয় আমার কাছে এই বিশেষ মুহূর্তটা আসে 2013 সালে, আমি যখন আমাদের শহরেই প্রথম এই মেমোরি মাইন্ড পাওয়ার কনসেন্ট্রেশন এই টপিকটা, তো সত্যি আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থাৎ বলতে গেলে এক কথায়, কি পড়বো তার থেকে বেশি প্রয়োজনীয় কিভাবে পড়বো, এবং কিভাবে পড়ার সাথে সাথে নিজের মানসিক স্বাস্থ্যটাকেও আমরা বজিয়ে রাখবো। অর্থাৎ স্ট্রেস ফ্রি লার্নিং, এই জায়গাটা কিভাবে আমরা আসবো, সেটা আমার কিন্তু প্রথম হাতে খড়ি হয় বা সূত্রপাত হয় আমাদের শ্রদ্ধেয় আমার মেন্টর মতীন্দ্র চন্দ্র দেবনাথ মহাশয়ের হাত ধরেই সেখান থেকে এই যাত্রা শুরু হয়। এবং ধীরে ধীরে পরবর্তীতে আমি বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ নিই, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, অনলাইন অফলাইন বিভিন্ন জায়গায় আমি প্রশিক্ষণ নিই, এবং এটাকে আমি চালিয়ে নিয়ে যাচ্ছি এইভাবে। প্রত্যেক দিনের কার্যের মধ্যে দিয়ে, প্রত্যেক দিনের পড়ার মধ্যে দিয়ে, প্রতিদিনের পড়ানোর মধ্যে দিয়ে কিভাবে একটু মজা করা যায়, একটু স্ট্রেস ফ্রি তাদেরকে এনভায়রনমেন্ট উপহার দেওয়া যায়, একটা জিনিসই। কারণ আজকের এই যুগে দাঁড়িয়ে আমাদের এবং এই মনোসংযোগ
আমার মনে পড়ে খুব, আপনি মানে কথাটা বলতে গিয়ে যে আম, স্বামী আমি বিবেকানন্দের এটাই ভাবছিলাম। স্বামী বিবেকানন্দের অনেক বিষয় আমরা পড়েছি, জেনেছি, কিন্তু এই সেই ওয়ার্কশপ আমার জীবনে ম্যাজিক্যাল এই স্টার্টিংটা নিয়ে আসে। সেই ওয়ার্কশপের যে একটা ওয়ার্ক বুক ছিল, সেখানে লেখা ছিল, স্বামী বিবেকানন্দ হুম। বলছেন, সারা জীবনের শিক্ষা যদি আমাকে আরো একবার করতে পুনরায় বলা নিতে বলা হয়, হয় তাহলে আমি তাহলে আমি মনোসংযোগকে মনোসংযোগে অভ্যাস করব। অভ্যাস করবো, রাইট। এই এটা হচ্ছে আমার জীবনের চেঞ্জিং লাইন। তারপরে তো বিভিন্ন প্রশিক্ষণ আসে, বিভিন্ন রকম মানুষের সাথে আমার যোগাযোগ করার সুযোগ হয়, এবং এটা আমার কাছে একটা গিফট যে আমি আমার মেন্টরকে অ্যাসিস্ট করতে পেরেছি বিভিন্ন সময়, বিভিন্ন ফোন কলসের মাধ্যমে। মোর দেন 500+ স্টুডেন্টসদের যে পড়াশোনা করতে গেলে তাদের কি ধরনের সমস্যা হয়, কি ধরনের সমস্যা নিয়ে তারা আমার স্যারের কাছে আসছে, সেটা শুনছি। পরবর্তীতে আমিও নিজে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি। এই সবটা মিলিয়ে এই জার্নির কিন্তু অনুপ্রেরণা সূত্রপাত। কারণ তার আগে শুধু আমার মনে একটা অভাব ছিল যে পড়াশোনা কিভাবে করতে হয়, কিভাবে করলে স্ট্রেস ফ্রি পড়াশোনা করা যায়, কিন্তু এই অভাবটাকে যে একটা দিক নির্দেশ, সেটা কিন্তু আমি আমার স্যারের মধ্যে দিয়েই পাই। খুব সুন্দর। আমি আপনার কাছে এখন একটা বিষয় জানতে চাইবো যে বর্তমান সময়কালে ছাত্রছাত্রীদের মধ্যে যে মনোসংযোগের অভাব, এটা খুব একটা চূড়ান্ত মাত্রায় কাজ করছে এবং আপনি কিছুটা বলার চেষ্টা করেছেন। তো সেই সাথে সাথে বাচ্চাদের মধ্যে অর্থাৎ ছাত্রছাত্রীদের মধ্যে একটা হতাশা, একটা ডিপ্রেশনের পরিস্থিতিও দেখা যাচ্ছে। তো এই বিষয়টাকে একজন শিক্ষক হিসাবে এবং সেই সাথে একজন মেমোরি কোচ হিসাবে, মাইন্ড পাওয়ার কোচ হিসাবে আপনি কিভাবে এটাকে মোকাবেলা করবেন? আপনি অত্যন্ত প্রাসঙ্গিক একটা বিষয় তুলে ধরেছেন, যেটা আমি শিক্ষকতার সময় এটা লক্ষ্য করি যে বর্তমান যুগে ছাত্রদের মধ্যে একটা ডিপ্রেশন বা অস্থিরতা, লক্ষ্যহীনতার একটা পরিস্থিতি দেখা যায়। তারা নির্দিষ্ট একটা লক্ষ্য সেট করে সেটাকে অ্যাচিভ করতে পারছে না, বা মাঝখানে হতাশা চলে আসছে, ফোকাস পাওয়ারটা যে কমে যাচ্ছে। দেখুন, এটার বিবিধ অ্যাসপেক্টস আছে। এটা আমি যদি বলি কোনো একটা কারণে হচ্ছে তা নয়, তবে যাই হোক, মূল বিষয়টায় যদি আমরা আসি খুব সংক্ষেপে এই সংক্ষিপ্ত সময়ে, সেটা হচ্ছে মনঃসংযোগের অভাব। মনঃসংযোগ যদি একটা মানুষের মানে খুব সাটেল থেকে তার যদি দৃঢ় হয়, সেই যদি নির্দিষ্ট কিছু প্রসেস এবং কিছু মেথড তারা ফলো করে যদি এই মনঃসংযোগের অভ্যাস করতে পারে। কারণ আমরা শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যাই, ঠিক আছে, এবং আমরা শরীর খারাপ হলে যেরকম ডাক্তারের কাছে যাই, এক্সামিনেশন করি, রিপোর্টস আসে, ওষুধ খাই, ঠিক হয়ে যায়। কিন্তু আমাদের যে মন, ব্রেইন বলতে আমরা তো একটা জিনিস দেখতে পাচ্ছি, কিন্তু মন হচ্ছে একটা অবচেতন অবস্থা। চেতন মন এবং অবচেতন মনের যে মিশ্রণে আমাদের যে জীবনযাত্রাটা যে চলে, সেই জায়গাটায় কিন্তু আমরা তথাকথিত ভাবে কোনো প্রেসক্রিপশনও কাজ করছে না, আমরা প্রেসক্রিপশনও নিচ্ছি না। আমরা মানসিক স্বাস্থ্যের উপর থেকে যে গুরুত্ব হারিয়ে ফেলেছে আমাদের, যে কিভাবে একটা মানুষকে প্রোডাক্টিভ করা যায়, ক্রিয়েটিভ থিঙ্কিং। আজকালকার যুগে ডিপ্রেশনের অনেকগুলো কারণ আছে, তার মধ্যে আমি একটা প্রমিনেন্ট কারণ এখানে তুলে ধরতে চাই। সেটা হলো সোশ্যাল মিডিয়ার যুগে, বা আমরা খুব ইজিলি যেহেতু আজকালকার যুগে তথ্যকে অ্যাক্সেস করতে পারছি, বিভিন্ন তথ্য। আগেকার দিনে ট্র্যাডিশনাল মেথডে কি হতো, যে আমাদের যখন কোনো কিছু শিখতে হতো, কোনো কিছু জানতে হতো, সেটা সম্বন্ধে আগে আমাকে ভাবতে হতো, তারপরে একটা উপযুক্ত মাস্টার্স বা যিনি যে বিষয়ে অধ্যাপনা করছেন তার কাছে গিয়ে প্রশ্ন রাখতে হতো, শিখতে হতো। একটা ব্রেন স্টর্মিং এর একটা কিন্তু জায়গা ছিল। তো আমাদের ডিপ্রেশন হঠাৎ করে কেন চলে আসছে, কেন আমাদের অ্যাটেনশন স্প্যান কমে যাচ্ছে, এই জিনিসটার রুট কজ আছে মনোসংযোগের অভাব হয়ে যাওয়া। এবং এই মনোসংযোগের অভাব হচ্ছে বিশেষ করে আমরা এই ইজিলি, যে খুব ভালো ভাষায় বলতে গেলে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, অর্থাৎ আমার এই তথ্যটার উত্তর দরকার, আমি সার্চ করছি, সেটার উত্তরটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমার ভিতরে ডিপ্রেশন। তো দেখুন, জীবনে চলার পথে আমাদের আনন্দ ঘন মুহূর্ত এবং কিছু সাকসেস, কিছু ফেলিয়ার্স অবশ্যই থাকে, কিন্তু ইন কম্পারিজন টু দ্য ওল্ডার জেনারেশন আমরা এখন কেন সেটাকে বেশি ধরে রাখতে পারছি না, কেন আমরা চট করে ডিপ্রেশন থেকে বের হয়ে আসতে পারছি না? কারণ আমাদের যে থিঙ্কিং এবিলিটি, যে আচ্ছা এটা একটা সমস্যা, ঠিক আছে, এটার থেকে আমি একটু শান্ত হয়ে বসে ভাবা, প্রথম কথা, সেখানেই কিন্তু আসছে মনোসংযোগ। তাই মনোসংযোগ কিভাবে ধরে রাখা যায়,
সেই কিছু নির্দিষ্ট পদ্ধতি আমাদের প্রত্যেকটি ছাত্রছাত্রী, আমি নিজেকেও একজন শিক্ষার্থী মনে করি আজকে এখানে দাঁড়িয়েও, কারণ আমরা যতদিন বাঁচি ততদিনই শিখি। তো সব সময় আমাদের এই ধরনের কিছু প্রসেস অবশ্যই শিখতে হবে প্রশিক্ষণের মাধ্যমে। আমি যেরকম আমার মেন্টরের কাছে শিখেছিলাম, তারপরে বিষয়টা নিয়ে বিভিন্ন জায়গায় ভারতবর্ষের প্রশিক্ষণ নিয়েছি এবং আমি বাচ্চাদের সেটা শিখিয়েছি। একটা বিস্তীর্ণ সময় জুড়ে আমি শেখাই, এখনো অনেক অনেক রকম প্রশ্ন নিয়ে করেন। তো ডিপ্রেশনের উত্তর কিন্তু মনোসংযোগের অভাব। আপনি আমাকে যাই প্রশ্ন করুন না কেন, সমস্ত কিছুর প্রশ্নের উত্তর একটাই আসবে, যে সেটা হচ্ছে আমাদের অ্যাটেনশন স্প্যান কমে যাচ্ছে বা মনোসংযোগকে বাড়ানো যায় কি করে, সেই বিষয়ে কোনো কাজ আমাদের ডে টু ডে রুটিন লাইফে কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি না। এবং প্রথাগত শিক্ষায় কিন্তু সেই জায়গাটা যদি ইমপ্লিমেন্ট করা যায়, প্রথাগত শিক্ষার সাথে এই ধরনের প্রশিক্ষণকেও যদি ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে বাচ্চারা খুব সহজেই নিজের লক্ষ্যটাকে বুঝতে পারবে এবং সেই অনুযায়ী হাঁটতে পারবে। তাহলেই ডিপ্রেশনের চান্সটা কমে যাবে। খুব সুন্দর, খুব সুন্দর আপনি একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। আপনার কাছে এবার আমার একটা প্রশ্ন, যে অনেক বাচ্চাদের ক্ষেত্রে, ছাত্রছাত্রীদের মধ্যে দেখা যায় যে অল্প পড়াশোনা করেও তারা খুব ভালো রেজাল্ট করছে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি পড়াশোনা করা সত্ত্বেও তারা আশানুরূপ ফল পাচ্ছে না। এই বিষয়টা কেন হয়, এর একটা ব্যাখ্যা কি আছে? হ্যাঁ, এটা অত্যন্ত প্রাসঙ্গিক একটা প্রশ্ন। অনেক সময় এটা আমরা অভিভাবকের কাছে শুনতে পারি, বা অনেকে বলে যে আমার বাচ্চাটা ওর ব্রেনটা খুব ভালো, কিন্তু ও একটা খুব কমন ফ্রেজ এটা, যে ও ভালো রেজাল্ট করতে পারছে না। তো এটার মূলত কারণ হচ্ছে, দেখুন, একটু আগেই আমি যেটা দর্শকদের শেয়ার করলাম এখানে, যে পড়াশোনা করারও কিছু নির্দিষ্ট পদ্ধতি আছে। এই পদ্ধতি বা টেকনিক্স গুলো আমাদের জানতে হবে, যেটাকে আমরা এক কথায় সংক্ষেপে বলতে পারি স্টাডি স্কিলস। এই স্টাডি স্কিল জানলে আমরা নির্দিষ্ট পদ্ধতি মেনে যদি পড়াশোনা করি, তাহলে কতক্ষণ সময় ধরে পড়াশোনা করছি তার থেকে বেশি ইম্পর্টেন্ট কত কম সময়ে সেই টেকনিকটাকে ইউজ করে পড়াশোনা করতে পারছি, সো দ্যাট আমাদের মেমোরি তো একটা সিস্টেমে কাজ করে, আমাদের স্মৃতিশক্তি, ঠিক আছে, এবং আমরা যখন পড়ছি সেটা একটা কনসাস স্টেটে থাকি, তারপর সেটা আমাদের সাবকনসাস স্টেটে সেই পড়াশোনাগুলো যায়। তো এই পদ্ধতিগুলো আমাদের জানা, বেসিক কিছু পদ্ধতি অন্তত পক্ষে প্রত্যেকটি ছাত্রছাত্রী জানা দরকার এবং সেটাকে অভ্যাস করা দরকার। তবেই আমাদের আশা অনুরূপ যে রেজাল্ট, কারণ দেখা যায় একটা জিনিস কি, যে অনেকে খুব পড়াশোনা করছে, সে বাড়িতে খুব ভালো পারফর্ম করছে, কিন্তু পরীক্ষা হলে গিয়ে সে কিন্তু সেই পারফরমেন্সটা দিতে পারছে না। এক্ষেত্রে শুধু স্মৃতিশক্তির যে অসুবিধা হচ্ছে তা নয়, তার পারফরমেন্স এনার্জিতেও তার একটা সমস্যা হচ্ছে, তার একটা ভয় চলে আসছে। এটার সলিউশন কোথাও না কোথাও, এই যে একটা হঠাৎ ভয় চলে আসা পরীক্ষা হলে গিয়ে, সেটাকেও আমরা যদি ডেইলি কিছু মেমোরি, মাইন্ড পাওয়ার, কনসেন্ট্রেশনের যে কিছু স্টাডি স্কিলস টেকনিক আছে অভ্যাস করি, আমাদের মনটাকে আমরা সেইভাবে প্রস্তুত করতে পারি যাতে আমরা সফলতা লাভ করতে পারি বাধাহীনভাবে, চিন্তামুক্তভাবে। সেই টেকনিকটাকে জানতে হবে আমাদের, সেটাই এর উত্তর। এবং যারা খুব ভালো রেজাল্টস করছে, দেখা যাচ্ছে অনেকে না জেনেও কিন্তু এই টেকনিক্স কিছু তারা ফলো করে, তারা এতটাই সেলফ ডিসিপ্লিনড হয়। এখন আমাদের জানার সময় এসেছে, কেউ জেনে করছে, কেউ না জেনে করছে। জেনে করলে কি হলো, যে হ্যাঁ এই পদ্ধতিতে পড়লে, অনেকে দেখা গেল আমার বিভিন্ন সেশনস করার পরে অনেকে বলেছে, স্যার আমি এই জিনিসটা তো এইভাবেই করতাম, বা আমি আমার মেন্টরের কাছে অনেক স্টুডেন্টরা যারা এসেছে তাদের কাছে শুনেছি আমরা এইভাবেই পড়েছি, তাই আমি সফল হয়েছে। তো আমাদের জানতে হবে, যারা করতে পারছে না তাদের এই জিনিসটা জানার একটা এক্সপোজার পেলেই প্রথাগত শিক্ষার পাশে এই ধরনের যে স্টাডি স্কিল, তারা কিন্তু এগিয়ে আসতে পারে। একদম স্যার, অর্থাৎ যেটা আপনার কথার মধ্যে দিয়ে প্রকাশ পেলো, যে শুধু পড়লেই হবে না, আর একজন ভালো স্টুডেন্টের পরিচয় সে দিনরাত পড়াশোনা করছে এটা নয়। ভালো স্টুডেন্ট সেই যে সঠিক পদ্ধতি মেনে টেকনিক অবলম্বন করে পড়াশোনা করবে এবং তার স্মৃতিতে সেটাকে ধরে রাখতে পারবে এবং পরীক্ষার খাতাতে সেটাকে উগড়ে দিতে পারবে। একদমই, টোটালটা একটা জার্নি। স্যার, শেষ প্রশ্ন, ছাত্রছাত্রীদের মধ্যে মেমোরি, মাইন্ড পাওয়ার, ফোকাস পাওয়ার বাড়ানোর অনেক টেকনিক রয়েছে আপনি বলেছেন, তো এখানে কি কিছুটা আলোচনা করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই। মেমোরি, মাইন্ড পাওয়ার এবং কনসেন্ট্রেশন ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন রকম প্রসেস আছে, যেগুলো আমি বিভিন্ন প্রশিক্ষণে শিখেছি এবং ছাত্রছাত্রীদের সাথে শেয়ার করেছি, তারা ফল পেয়েছে এবং অ্যাজ এ ছাত্র আমিও ফল পেয়েছি। এরকম প্রচুর টেকনিক আছে। আমি এখানে একটা টেকনিক এই
আজকের আলোচনায় তুলে ধরছি। প্রথমত আমি বলবো, যেহেতু আমাদের ফোকাস নিয়েই সবচেয়ে বড় সমস্যা, অর্থাৎ অ্যাটেনশন স্প্যানটা আমাদের কমে যাচ্ছে, তাহলে আমরা চ্যালেঞ্জিং এরকম একটা টেকনিক ইউজ করতে পারি, যেটা খুব আমাদের পমোডোরো টেকনিক, খুব কমন একটা টেকনিক। এটা কি, আমরা কোনো একটা জিনিস একটা নির্দিষ্ট সময়, আজকে আমি প্রথমত আমি চাঙ্ক করে নিলাম একটা বড় অধ্যায়কে, যদি আমি আমি আজকে একটা চ্যাপ্টার, একটা ম্যাথ বই বা একটা ইংলিশ বইয়ের একটা চ্যাপ্টার পড়বো, চ্যাপ্টারটাকে বড়ভাবে না ভেবে আমি তাকে কয়েকটা পার্টে ভাগ করে নিলাম। ভাগ করে নিয়ে এবার পমেডোরো টেকনিক ইউজ করে যতটুকু আমি টার্গেট করছি সেই সময়টা 25 মিনিটের আমি একটা টাইমার সেট করলাম, এবং এই 25 মিনিট কন্টিনিউয়াসলি আমি সেই বইয়ের কনসেপ্টের মধ্যেই থাকলাম। এই সময় বর্তমান ডিজিটাল যুগে আমাদের মনে আছে এটার মিনিং দেখতে আমাকে একটু গ্যাজেট ইউজ করতে হবে, সেটি করা চলবে না। সম্পূর্ণভাবে একনিষ্ঠভাবে 25 মিনিট একটা জিনিসকে অধ্যয়ন করার পর আমরা 5 মিনিটসের ব্রেক নেব। ব্রেক নিয়ে ব্রেকে কি করব, আমরা একটু ব্রিদিং করতে পারি, যেরকম আমাদের অল্টারনেটিভ নস্ট্রাল ব্রিদিং আছে বা অনুলোম বিলোম যেটা বলি, একটু করলাম। ব্রেক করে একটু আমরা বাথরুম থেকে আসলাম, এসে আবার পড়তে বসলাম 5 মিনিট ব্রেক নেওয়ার পর, এবং প্রথম কাজই হবে সেই 25 মিনিট আমি কি পড়েছি, এই লাস্ট 25 মিনিটস আমি কি পড়লাম সেটাকে একটু চিন্তা করা। এইভাবে যদি আমরা চ্যালেঞ্জ নিতে পারি পমেডোরো টেকনিকের মাধ্যমে, তাহলে কিন্তু অ্যাটেনশন স্প্যান অনেক বাড়বে। খুব সুন্দর, খুব সুন্দর স্যার। অনেক টেকনিক রয়েছে, অল্প পরিসরে সেটা আলোচনা করা সম্ভব নয়। একটা পমেডোরো টেকনিক সম্পর্কে বললেন, অর্থাৎ এক নির্দিষ্টভাবে টেকনিক অবলম্বন না করে পড়াশোনা করলে সেই পড়াশোনা কিন্তু বিফলে যাবে। আমরা আগামী দিনে আরও অনেক টেকনিক নিয়ে আপনার কাছ থেকে আমরা জানবো। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্য সুপনে থাকুন।